হামলা করা হয়েছে এবং চরকাদল চরবিশ্বাসে কার্যত একটা ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে, কারণ ওটা আমার এলাকা সেজন্য। দ্বিতীয়ত এই গলাচিপা 10 মিনিটে গত কয়েকদিনে অনেকগুলো ঘটনা ঘটেছে, যেগুলো আমি আসলে ভোটের আগে প্রকাশ করতে চাইনি। আমি সমস্ত ঘটনায় তথ্য প্রমাণ সহকারে জাতির সামনে উপস্থাপন করব। আমি এখনও দেখছি যে প্রশাসনের ভূমিকাটা কি। এখানে স্বতন্ত্র প্রার্থী জনাব হাসান মামুন, ওনার স্ত্রী একজন যুগ্ম সচিব, এবং তারা যে আমলে নিয়োগ পেয়েছেন সে আমলে কোন জায়গা থেকে লিস্ট আসতো সেগুলো সবাই জানেন। বিতর্কিত প্রক্রিয়ায় নিয়োগ পাওয়া একজন অফিসার এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য জুনিয়র অফিসারদের উপরে চাপ প্রয়োগ করা, বিভিন্নভাবে প্রশাসনকে ব্যবহার করা, এবং আমাদের এখানে আমি দেখেছি পুলিশ এবং বিশেষ করে রিটার্নিং কর্মকর্তার একেবারেই একটা নিষ্ক্রিয় ভূমিকা এবং কিংকর্তব্য ভূমিকা। এটা নির্বাচনী পরিবেশটাকে আরো অবনতি করেছে। আমি জানি না আসলে আজকে শেষ পর্যন্ত নির্বাচনটা সুষ্ঠুভাবে সম্পন্ন হয় কিনা, কারণ গতকাল রাতেও অনেক জায়গায় আপনার বিশেষ করে আলিপুরা এবং ডাকুয়াতেও দুটো কেন্দ্রে আমরা কিছু খবর শুনেছি অনিয়মের। এখন বিশেষ করে আমাদের রণগোপালদি ইউনিয়ন এবং আপনার বহরমপুরাতে আমাদের এজেন্টদের পেপার সহ যাওয়ার পথে তাদের উপর আক্রমণ করে তাদেরকে এমন গুরুতর আহত করা হয়েছে যে তারা অনেকে সকালবেলা এজেন্ট হিসেবে কিন্তু যেতে পারে না, সো রিপ্লেস করে সেখানে যাওয়া লাগছে। তো এখন প্রশাসন নির্বিকার থাকায় এই ধরনের ঘটনাগুলো ঘটছে। এর মধ্যে দিয়ে একটা বিষয় পরিষ্কার বোঝা যাচ্ছে যে প্রশাসনের একটা আশকারা রয়েছে যে এই ঘটনাগুলো ঘটার পেছনে। তো নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য তারা এগুলো করছে নাকি কোনো প্রার্থীর পক্ষে অবস্থান নিয়ে এগুলো করছে সেটা আমি এই মুহূর্তে বলতে পারছি না। আর একটু বেলা গড়ালে সামগ্রিক পরিস্থিতি দেখে আমাদের করণীয় আমরা ঠিক করব। তবে আপনাদেরকে ইতিমধ্যে জানিয়ে রাখি, আমি ঘটনাগুলো টাইম টু টাইম গতকাল রাতেও আমার সাথে নির্বাচন কমিশনের কথা হয়েছে। আমি পরিষ্কারভাবেই বলেছি যে এই ধরনের হামলা অগ্নিসংযোগ যদি ঘটে এবং আমার নেতাকর্মী যেখানে এইভাবে তাদেরকে হেনস্থা করা হচ্ছে, যেখানে প্রধান নির্বাচনী এজেন্ট সে হচ্ছে প্রার্থীর বলা চলে যে সেকেন্ড ম্যান, প্রার্থীর চেয়েও গুরুত্বপূর্ণ, সেখানে তার কাজের বিঘ্ন ঘটানো, তাকে 2 ঘন্টা ধরে আপনার আটকে রেখে জেরা করা, এটা স্পষ্টতই জনমনে একটা নেগেটিভ ইমেজ তৈরি করার জন্য, জনমনে ভীতি ছড়ানোর জন্য। তো প্রতিকূল পরিস্থিতির মধ্যেও আমরা মাঠে আছি, মাঠে শেষ পর্যন্ত থাকতে চাই। তবে যদি পরিবেশ একেবারেই অস্বাভাবিক দেখি সেক্ষেত্রে যে কোনো ধরনের সিদ্ধান্ত আমরা নিতে পারি, সেটাও আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আমাদের অন্যান্য নেতৃবৃন্দের সাথে আলাপ আলোচনা করে। আপাতত আমি বিভিন্ন কেন্দ্র একটু ঘুরবো, তারপরে আমি বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব। গত 53 বছর বা 54 বছরে বাংলাদেশের ইতিহাসে কোনো নির্বাচনের আগের দিন রাতে টাকার গতকালকে যে টাকার সরাসরি হয়েছে সারা বাংলাদেশে বৃহত্তর দুটো রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বড় বড় নেতা, তারা টাকা সহ ধরা পড়ছে। এটা বিগত 53 বছর হয়নি। আপনি একজন জাতীয় নেতা, একটা দলের প্রধান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি, এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? প্রথম কথা, আমরা যদি আশা করেছিলাম যে জুলাই গণ অভ্যুত্থানের পরে রাষ্ট্রের চরিত্রের একটা পরিবর্তন হবে, রাষ্ট্র পুনর্গঠন করব, প্রশাসন, জনগণ, নাগরিকদের একটা নতুন বোধোদয় হবে, কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের সাথে বলতে হচ্ছে যে কিছুই বদলায় নেই। যার ফলে ওই যে নির্বাচনে যে পুরানো যে কালচার, পেশি শক্তি এবং কালো টাকার আধিপত্য এবং প্রভাব, এই নির্বাচনেও তাই হচ্ছে। নির্বাচনে অতীতেও টাকা পয়সার ব্যবহার হয়েছে, এই নির্বাচনে হচ্ছে। হয়তো এই নির্বাচনে একটি প্রধান প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল যারা বিগত নির্বাচনগুলোতে অংশ নিত, আওয়ামী লীগ নাই, এখানে বলা চলে এক পক্ষের মধ্যে একটা প্রতিযোগিতা হচ্ছে, মানে সবাই একসময় অপোজিশন ছিল, যার ফলে এখন নিজেরা নিজেদেরকে ঘায়েল করার জন্য নানান ধরনের তৎপরতায় লিপ্ত রয়েছে অনেকেই। সেই কারণে হয়তো টাকা পয়সার বিষয়টি সামনে আসছে। কিন্তু বাংলাদেশের এই সংসদ নির্বাচনে আসলে যদিও প্রার্থীরা একটা হিসাব দেখায় 20 লাখ 30 লাখ টাকা খরচ যায়, তাদের আয় দেখায় যেমন 5 লাখ 10 লাখ 15 লাখ টাকা আয়, অথচ তারা চড়ে কোটি টাকার গাড়িতে। ঠিক একইভাবে নির্বাচনে অনেকেই আপনার অ্যাভারেজ এই একটা এমপি নির্বাচন করতে 5 থেকে 7 কোটি টাকা মোটামুটি প্রার্থীদের খরচ যায়, কিন্তু দেখবেন সবাই নির্বাচন কমিশনে সাবমিট করে দেবে 20 লাখ 25 লাখ 22 লাখ টাকা খরচ গেছে। তো এটা একটা প্রতারণা। এই পরিস্থিতি থেকে বের হয়ে আসা দরকার। আমরা তরুণরা চেয়েছিলাম বের হতে, এবং এই নির্বাচনে আমরা টাকা খরচ করতে পারছি না, যে কারণে আমরা প্রশাসনের অনেক ক্ষেত্রে সহযোগিতা পাচ্ছি না, কারণ তারা এক্সপেক্ট করে যে আমরাও তাদেরকে পয়সা টয়সা দেবো, সুযোগ সুবিধা তারা নিশ্চিত করবে, কিন্তু আমরা তো ওই টাকা পয়সা খরচ করবো না, দিতেও পারবো না। এখন সেই কারণে প্রশাসনের ভূমিকাটা প্রশ্নবিদ্ধ, নাকি তারা কারো পক্ষে অবস্থান নিচ্ছে, নাকি আমাদেরকে নির্বাচনের মাঠ থেকে আসলে উঠিয়ে দেওয়ার জন্য তাদের এই প্রশ্নবিদ্ধ ভূমিকা, সেটা আমি এখনো বুঝতেছি না। তবে
যেহেতু আমরা এই পরিবর্তিত পরিস্থিতির আজকের তৈরির জন্য আমরা সংগ্রাম করেছি, ত্যাগ করেছি, কাজেই এই নির্বাচনে কোনো ধরনের অনিয়ম হলে সে যত বড়ই সরকারি কর্মকর্তা হোক আর যেই হোক না কেন, তাকে আইনের কাঠগড়ায় দাঁড় করানোর জন্য আমাদের যা কিছু করা লাগে আমরা সেটা করব। তাই আমরা এই প্রথমার্ধে এখনও সতর্ক করে বলছি, প্রিজাইডিং পুলিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, এমনকি এখানে যারা দায়িত্ব পালন করছেন অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, আমরা যদি বেঁচে থাকি, এই নির্বাচনে যদি কেউ অনিয়ম করে তার হাতে আইনের হাতকড়া পরানোর জন্য আমাদের জীবনের সর্বোচ্চটুকু দিয়ে হলেও আমরা কিন্তু লড়াই চালিয়ে যাব এবং আমরা লড়াই করা পাত্র, আমরা লড়াই হারি না, সেটা আমরা অতীতে প্রমাণ করেছি। কাজেই এই নির্বাচনে কেউ কোনো ধরনের অনিয়মের চেষ্টা করবেন না, কোনো পক্ষপাত দুষ্ট ভূমিকা পালন করার চেষ্টা করবে না, তাদের পরিণতি শুভ হবে না, এটা আমরা সতর্ক এবং হুঁশিয়ার দিয়ে বলতে চাই।